বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে থাকে অন্ধকার। আজ আপনাদের জন্য টিম লোককথার নিবেদন, লেখক কর্ণশীলের কলমে তুক। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক। বাস্তবের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। গল্পের কিছু দৃশ্যে তন্ত্রমন্ত্র, অপশক্তি এবং হিংসার অবতারণা করা হয়েছে, তাই বলা চলে গল্পটি শুধুমাত্র প্রাপ্তমনস্কদের জন্য। আমরা আশা করব আমাদের অডিয়েন্স খোলা মনে গল্পটি গ্রহণ করবেন। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক কর্ণশীলের কলমে তুক। শয়তান মাইয়া, বাইরা বাইরা ঘর থেকে। দাদুর বন্ধ দরজায় কান পাতে রঞ্জনা। রোজ সন্ধ্যার সময়টাই দাদু ঠিক এই রকমই চেঁচামেচি করে। একটা মৃদু ফ্যাসফ্যাসে শব্দ বেরিয়ে আসে দাদুর গলা থেকে এই সময়, আর ঠিক দাদুর আর্তনাদের সঙ্গে তালে তাল দিয়ে চলতে থাকে একটা হাড় হিম করে দেওয়া খসখসে কাগুজে হাসি। দরজা ঠকঠক করল রঞ্জনা। ও দাদু, ও দাদু, আবার শুরু করেছো? কি হয় তোমার রোজ এই সময়? এই এই খলিয়া শয়তানের জাত, খলিয়া কইতেছি না, এই সময় আমি যাই করি, হাগি মুতি মরি, আমার দরজায় যাবি না। কথা কানে দেয় না শয়তানি। যা। যাচ্ছি তো, তার আগে কার সাথে কথা বলছো সেটা তো বলবে নাকি? তোর ভাতারের লোকে কথা কই মাকি, যা কইতেছি এখন। যাবি না পিছা দিয়া কপালের উপর দিমু বাড়ি। যা। রঞ্জনা জানে মানুষটা খুব কষ্টে আছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। এই ঠাকুরদাকে সে চিনতে পারে না, অথচ বছরখানেক আগেই হাড় চওড়া পেটা চেহারার মানুষ ছিল। রোজ নৌকা বাইতে যেত রাতে, পুকুর থেকে মাছ নিয়ে আসতো রঞ্জনার জন্য। এখন তার জীর্ণ কঙ্কালসার শরীরটাকে রঞ্জনা মেলাতে পারে না 1 বছর আগের শক্তপোক্ত মানুষটার সঙ্গে। সবই ঠিক চলছিল, সবার সঙ্গে কেঠো সুরে কথা বললেও রঞ্জনাকে ভারী ভালোবাসত বুড়ো মালো। কিন্তু কুলদেবতার কোষ্ঠী পাথরের মূর্তিটা চুরি হওয়ার পর থেকেই কেমন যেন বদলে গেল। সকাল সকাল প্রতিদিনের মতো দুধ দোয়ানোর সময় গরুর ছাঁট খেয়ে কলার বন ভাঙল ঠাকুরদার। একেবারে শয্যা না নিলেও ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো হারান। ঠাকুমা মারা গেছেন রঞ্জনার বাবার ছোটবেলাতেই। শরীরে জোর থাকতে একাকিত্ব কাবু করতে পারেনি কোনোদিন, কিন্তু এখন কুলদেবতার অনুপস্থিতির সুযোগ নিয়েই যেন সহস্র অদৃশ্য প্রেত প্রেতিনী শুষে খাচ্ছে হারানকে। উফ, আবার চেঁচাচ্ছে বুড়োটা। বাইরা মাগি, এখনই বাইরা। যাবি না তো? খাড়া, আমি আমু তোর কাছে। হ্যাঁ, খাড়া আইতে আসি, খাড়া। রঞ্জনা পড়ার টেবিলে বসে ল্যাম্পটা জ্বালিয়ে নিল। পশ্চিমের জানলার পরে ডোবার পাশে ল্যাম্প পোস্ট, পাশের তেঁতুল গাছটা ঝাঁকড়া খুব। এদিকটায় সন্ধ্যা হলে নিশুতি রাতের মতো অন্ধকার ঘনিয়ে ওঠে। গাছটার ডালগুলো নড়ে ওঠে হঠাৎ হঠাৎ। এই ঘর থেকে ঠাকুরদার চিৎকার খুব একটা শুনতে পাওয়া যায় না, কারণ রঞ্জনা জোরে জোরে পড়তে ভালোবাসে। উচ্চারিত শব্দগুলো কান দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে পারলে তাড়াতাড়ি হৃদয়ঙ্গম হয়।
ঘণ্টাখানেক মন দিয়ে পড়ার পর জল খাওয়ার জন্য রঞ্জনা থামল। জলের বোতলটা হাতে নিয়ে জানলার পাশে এসে দাঁড়াতেই সন্ধ্যার মৃদু বাতাস তার চোখে মুখে এসে লাগল। পাঠের ক্লান্তি দূর হয়ে যায় এমন স্পর্শে। দুঠোক জল গলা দিয়ে সবে নেমেছে রঞ্জনার, এমন সময় ঠাকুরদার ঘর থেকে একটা আর্ত চিৎকার ভেসে এলো। চমকে উঠলেও খুব একটা আমল দিল না রঞ্জনা। এটা এখন খুব স্বাভাবিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ হঠাৎ চিৎকার, যন্ত্রণায় কাঁকিয়ে ওঠা, ইনিয়ে বিনিয়ে কাঁদা, এ হারানের নিত্য নৈমিত্তিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু যে আশ্চর্য ব্যাপারটা লক্ষ্য করে রঞ্জনার ষষ্ঠেন্দ্রিয় তাকে পীড়া দিতে লাগলো, সেটা হলো ঠাকুরদার দীর্ঘ নীরবতা। কখনো এতক্ষণ চুপ করে থাকে না লোকটা। ঠাকুরদার ঘরে চা নিয়ে মা যেতে চায় না একদম। রঞ্জনা যাওয়াটাও বাবা মা পছন্দ করেন না। সুরমা আর কতদিন দেখবে? সকালের হাজার বাসি কাজ সারতেই তার দম লেগে যায়। ঠাকুরমার সময় থেকে এ বাড়িতে আছে সে। ঠাকুরমার পণে এসেছিল, আর যায়নি। সেও রঞ্জনার যাওয়া পছন্দ করে না দাদুর ঘরে। কিন্তু বয়স্ক মানুষটা দুর্বল হয়ে পড়ার পর থেকে ঠাকুরদার প্রতি রঞ্জনার মায়া যেন আরো বেড়ে গেছে। দুটো নরম গজা আর চা নিয়ে ঠাকুরদার ঘরে ঢোকে সে। পশ্চিমের জানলা এ ঘরেও আছে, ঠিক সামনাসামনি তেঁতুল গাছটা। রঞ্জনা ঘরে ঢুকতেই হারান চমকে উঠল। তুই তারেক্কা জাগিয়া। হারানের পাশে বসে কাঁধে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার? ঘরের ঠিক মাঝখানে শুকনো কাঠের টুকরো পড়ে আছে, শুকনো পাতা, কালো পাখির পালক। কি হলো বলছো না যে? আর সুরমা ঘর ঝাড় দেয়নি? বিছানার ছোপ ছোপ চাদর থেকে একটা আষ্টে গন্ধ বেরিয়ে আসছে। রঞ্জনার ঘাড়ে হাত দিয়ে ঠেলে দিল হারান। যা, আমি নাই ঘরে, যা। থাকো তুমি একা, আর আসবো না। দুমদুম করে পা ফেলে ঘর থেকে বেরিয়ে আসতেই সামনে সুরমা। সমস্ত রাগটা তার উপরে এসে পড়ল রঞ্জনার। এই সুরমা, তুমি দাদুর ঘর ঝাড় দাওনি কেন? ঘরের মধ্যে এক গাদা ময়লা পড়ে আছে। সুরমা অর্থহীন চোখে রঞ্জনার দিকে তাকালো, তারপর নিষ্পৃহ গলায় বলল, দিয়েছি তো। তবে ও যাবে না, যত ফেলবো তত আসবে। সুরমা রান্নাঘরের দিকে চলে গেল। মা রান্নাঘর থেকে বেরিয়ে গজগজ করতে লাগলো। সামনে যে টেস্ট, সে খেয়াল আছে তো? ঠাকুরদার বাহানায় সকালটা কাটানো হচ্ছে। পড়তে হবে না, ঘাস খেগে যা। ঠাকুরদার প্রতি সবার এমন অনীহা বিতৃষ্ণা দেখে অবাক হয়ে যায় রঞ্জনা। এমন কেন? কি করেছে বুড়ো মানুষটা? বুকের কাজটা কেমন ব্যথা করে ওঠে ওর। সামনে টেস্টও বটে। বই নিয়ে বসে গেল পড়তে। কারো বাড়ির কুলদেবতা যে ছিন্নমস্তা হতে পারে স্বপ্নেও ভাবেনি জয়ন্ত। তবে আরও আশ্চর্য হয় নিজের বাড়িতে প্রথম এই রীতি দেখে। বাবার সব কিছুই অদ্ভুত। মাকে মনে পড়ে না জয়ন্তর। বাবাও তাবিজ, মাদুলি, বশীকরণ ইত্যাদি বুজরুকি করে। জয়ন্তর দিকে কোনোদিনই নজর রাখেনি। সুরমা কোলে পিঠে করে মানুষ না করলে আজ হয়তো এত বড় কোল্ড স্টোরেজের ব্যবসা খাড়া করতে পারত না সে। অবশ্য এতে বাবার পরোক্ষ প্রভাব ছিল, তা স্বীকার করতেই হবে। লোকে যে হারানবালাকে শুধু সম্মান করত না সেটা জয়ন্ত জানে। আসলে সম্মান করতই না, বরং ভয় পেত। মা মারা যাওয়ার 7 বছরের মাথায়, তুমুল গণ্ডগোলের মাথায় সুরমা একবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিল।
সুরমার প্রতি বাবার রাগ আর নৃশংসতা দেখে যে ভয়টা জয়ন্তর বুকে চেপে বসেছিল আজও যায়নি। এখনো শৈশবদের প্রয়োজন ছাড়া পারতপক্ষে বাবার ঘরে সে যায় না। দুপুর নাগাদ গাড়িটা গ্যারেজে রেখে বাড়িতে ঢুকতে যাবে জয়ন্ত, এমন সময় দেখল কানু এসেছে। সপ্তাহে একবার করে সে হানা দেয়। জয়ন্ত তার দিকে এগিয়ে যেতেই সুরমা চেঁচিয়ে উঠল পিছন থেকে, জয়, ওকে 1 পয়সা দিবিনি বলছি, মেরে তাড়ি দে এক্ষুনি। জয়ন্ত মুচকি হেসে বলল, সুরমা তুমি ভাত বাড়ো, আমি আসছি। কানায় ঠোঁট দুটো ভিজে ভিজে, ফুলো গালে চোখ প্রায় ঢেকে গেছে। টলতে টলতে তেরে এলো। আয় বড়ে, চুপ শালা, চুপ। বেশি কথা, বেশি কথা, বিড়াল বাচ্চার মতো গলা ডিমে মেরে দেবো শালা। খান কি ছেলে, তোকে শেষ করে ফেলবো আজকে। কি বলছে? কানকি ছেলে, কানকি ছেলে। সেই তো শালা আমি জানি আমি কানকির ছেলে, আমি জানি আমি কানকির ছেলে। তা তুমি কে মাইরি মাগো? শর্মা দরজার পাশ থেকে মোটা লাঠিটা নিয়ে গিয়ে এলো। জয়ন্তর চড়টাই বড় পটকার মতো শব্দ হলো। মাটির উপর আছড়ে পড়ল কানাই। সুরমা চিৎকার করে উঠল, ওকে গুলি করে মেরে ফেল জয়, পাপের বীজটাকে আজ শেষ করে দে, আর পারছি না। কানাই উঠে দাঁড়ালো। ম্লান হাসি হেসে জয়ন্তকে পরিষ্কার বলল, ক্ষমা করবেন আমায় জয়ন্ত বাবু, ক্ষমা করবেন। আর কোনোদিন আসবো না, কোনোদিন না। পাপের বীজ, পাপের বীজই আমি। তবে হয়তো আপনার মতো যত্ন পেলে অন্যরকম হতে পারতাম। আমি আমি চলি চলি। জয়ন্ত দ্রুত এগিয়ে গিয়ে কানাইয়ের হাত দুটো চেপে ধরল। কানাই রে, ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে দে, খুব অন্যায় করে ফেলেছি, ক্ষমা করে দে প্লিজ, প্লিজ ক্ষমা করে দে। কানাই এক দৃষ্টে তাকিয়ে আছে সুরমার দিকে। সুরমা মাটির উপর বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে চলেছে তখনও। মেরে ফেল জয়, ওকে মেরে ফেল। চোয়াল দুটো শক্ত করে এক ঝটকায় জয়ন্তর হাত ছাড়িয়ে নিল কানাই। তারপর হন হন করে হেঁটে রাস্তার দিকে চলে গেল। একবারও পিছন ফিরে তাকালো না। একটা আচমকা মেঘ করে এলো গোটা আকাশ জুড়ে, আর তার ছায়ায় দোতলার জানলায় দাঁড়ানো রঞ্জনা হঠাৎ ঘেমে উঠল। দুপুরের খাওয়া দাওয়া সেরে জয়ন্ত কোল্ড স্টোরেজে চলে গেল। রঞ্জনা সুরমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। এক মাথা কাঁচা পাকা চুল এলোমেলো হয়ে আছে, লাল টকটকে চোখ। সুরমার বিছানায় বসে সরাসরি গুলির মতো প্রশ্ন করল, সুরমা দিদি, কানাই কে বলো এখনই। সুরমা বোবা চোখে মেঝের দিকে তাকিয়ে রইল। কাঁধ দুটো ঝুলে পড়ল। এই এক বেলায় তার বয়স 20 বছর বেড়ে গেছে যেন। রঞ্জনা এবার চিৎকার করে উঠল, হয় তুমি আজ আমায় বলবে, নইলে আমার মরা মুখ দেখবে। সুরমা ঠাস করে একটা থাপ্পড় মারল রঞ্জনার গালে। রঞ্জনা চমকে উঠে কিছুক্ষণ গালে হাত বোলালো, তারপর হেসে ফেলল। বলো না গো দিদি, আমাকে সব বলো। এই 1000টা প্রশ্নের ভার আমি আর বইতে পারছি না। কে কানাই, কে তুমি? দাদুর আমার অবস্থা হলো কেন? আজ আজ তোমাকে বলতেই হবে। জানো, এইসব প্রশ্নের চাপে আজকাল আমার গলা দিয়ে ভাত নামে না, পড়ায় মন বসে না, ঘুমোতে গেলে মনে হয় অনেক
অনেক মানুষ আমার চতুর্দিকে বসে বসে গলা ফাটিয়ে কাঁদছে। আমি আমি কোনোদিন পাগল হয়ে যাবো শুরু দিদি, আমি কোনোদিন পাগল হয়ে যাবো, তুমি দেখে নিও। সুরমার চোখ দুটো আবার টলটল করে উঠল, যদিও তবুও তাতে চাপা আগুনের ছোঁয়া। অনেক কষ্টে সে নিজেকে সামলে নিয়ে আঁচলের খুঁটে মুখটা মুছে নিল একবার। তারপর রঞ্জনার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বলল, হারান মালো অষ্টমঙ্গলায় শ্বশুর বাড়ি এসে দেখলো আসলের চেয়ে সুদটা সে অনেক বেশি পেয়েছে। তবে তার রোয় আদায় করতে হবে, নইলে সুদ তো যাবেই, আসলও হাতছাড়া হবে। দুপুরবেলায় সবার সঙ্গে খেতে বসে পরিবেশনকারিনীর দিকে চোখ পড়তেই হারানের হাতের ভাত হাতেই রয়ে গেল। ঝরে পড়তে লাগলো থালায়। সেজ কাকি শাশুড়ি বনলতা মাছের বাটি নিয়ে নতুন জামাইয়ের থালার সামনে রেখে মধুর গলায় বলল, লজ্জা করো না জামাই, যা লাগবে নিজের মনে করে চেয়ে নিও কিন্তু। আম, কাঁঠাল, সর, ক্ষীর কবজি ডুবিয়ে খেয়ে পালঙ্কে শুয়ে হাঁসফাঁস করতে লাগলো হারান। নতুন বউ জোয়ানের আরোপ নিয়ে এসে বলল, হ্যাঁ গো, পেটে হাত বুলিয়ে দেব। খানিকক্ষণ চুপ করে থেকে হারান শিউরে উঠল, সারা গায়ে কাঁটা দিয়ে উঠল তার। বউকে কাছে টেনে তার একটা হাত নিজের নাভির বিগতখানিক নিচে ঢুকিয়ে দিয়ে অর্ধস্ফুট গলায় বলল, দাও। চোখ বুজে অসহ্য সুখে বিশাল ময়ালের মতো ওলট পালট করতে লাগলো হারান। বন্ধ চোখ দিয়ে চেটে পুটে খেতে লাগলো তার বড় বড় দুটো বুক। সরু কোমরের কোমর বিছাবে তার কাল্পনিক লকলকে জিভটা নেমে যেতে লাগলো নিষিদ্ধ উপত্যকার দিকে। না, এই কল্পনা তার নতুন বউকে নিয়ে নয়, যার কথা ভেবে হারানের সারা শরীর অসহ্য আগুনে জ্বলে উঠেছিল। সে যেন ক্রমাগত হারানের কল্পলোকে নিজেকে উন্মুক্ত করে দিয়ে বলে উঠতে লাগলো বারংবার, নিজের মনে করে ঘামে ভেজা 15 বছরের বউয়ের পাতলা শরীরটা বিছানায় রেখে হারান বাইরে এসে দাঁড়ালো। চতুর্দিকে আম, বট, সফেদা, জারুল এবং বেলগাছের পাতায় ঘন বুনেটে ছায়া ঘন হয়ে আছে। বাড়ির পূর্ব প্রান্তে চৌহদ্দির বাইরে টলটলে জলের বিশাল একটা জলাশয় আছে। অশ্বত্থ আর আম গাছের মোটা মোটা শিকড় নেমে গেছে কাকচক্ষু শীতল জলে। একটা মিঠে ভেজা হাওয়া বয়ে আসছে জলাশয়ের দিক থেকে। খুব ভালো লাগার এ সময়টা ছায়া ছায়া মৃদু মৃদু হাওয়া, কিন্তু হারানের গলার কাছটায় কেমন একটা পায়েস পায়েস হয়ে আছে এখনো। কেমন একটা অস্বস্তি, যেন বদহজম হলো কি। হঠাৎ পুকুরের দিকে যাওয়া সরু ছায়াঘন পথটার দিকে চোখ পড়তেই হারানের দম বন্ধ হয়ে এলো। রিনি রিনি নূপুর বাজিয়ে বনলতা চলেছে। হলুদ শাড়ির সবুজ পাড় আর কাঁধে গামছা ফেলে আম গাছটার নিচ দিয়ে পুকুর ঘাটের দিকে চলে যাচ্ছে সে। ঘর থেকে একটা মৃদু নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। এদিকে নতুন বউ অকাতরে ঘুমোচ্ছে। আলগা হয়ে যাওয়া ধুতিটা কোনো মতে কোমরে জড়িয়ে বন বেড়ালের মতো নিঃশব্দ পায়ে পুকুরের দিকে চলল হারান। সরু পথটা যেখানে ঘাটের সোপানগুলোর দিকে নেমে গেছে, সেখানে একটা বিরাট কৃষ্ণচূড়া গাছ আকাশের দিকে লাল লাল ফুল আর সবুজ পাতার নিশান মেলে দাঁড়িয়ে আছে। গাছটার একটা ফুলে ভরা ডাল পুকুরের জলের ঠিক উপরে ঝুঁকে পড়েছে। তাল গাছের গুড়ি ফেলে তৈরি স্নানের ঘাট। এত বড় পুকুরটায় জনমনুষ্যী নেই। জামাইয়ের রান্না পরিবেশন করতে গিয়েই হয়তো বনলতার স্নানে এত দেরি। কি যেন একটা সাবান গায়ে মাখছে বনলতা। তার গন্ধ কৃষ্ণচূড়া গাছের এই আড়াল পর্যন্ত মাতিয়ে দিয়ে যাচ্ছে একেবারে। হারানের ধুতির কষি
আবার আলগা হয়ে এলো। গাছের আড়াল থেকে বেরিয়ে সোজা ঘাটের ঢাল বেয়ে নেমে গেল। বনলতা মাথা ঘুরিয়ে দেখার আগেই তার মুখ চেপে ধরল হারান। ঘটনার আকস্মিকতায় থরথর করে কেঁপে উঠেছিল বনলতা। তার নগ্ন পিঠে নাক ঠেকিয়ে খুব লম্বা একটা নিঃশ্বাস নিল হারান। আমি টুইলা টুইলা মাখায় দিই, দেখবা সব ময়লা ধুইয়া গেছে। কৃষ্ণচূড়ার নরম ফুলের গায়ে গ্রীষ্মের দুপুরের গরম বাতাস আছড়ে পড়ল দীর্ঘশ্বাসের মতো। কেঁপে উঠল জলাশয়ের নির্জন জল। আর একলা ঘরে পড়ন্ত দুপুরে দুঃস্বপ্ন দেখে জেগে উঠল নতুন বউ। হারানের সেজ কাকা শ্বশুর বছরের 11 মাস কাজের সূত্রে বর্মা দেশে গিয়ে পড়ে থাকতো বলে সেজ কাকি শ্বশুরীর সঙ্গী বলতে ছিল অঞ্জনাই। তাই বিয়ের পর প্রায়ই অঞ্জনার বাড়িতে চলে আসতো বনলতা প্রতি মাসেই। হারান পারতপক্ষে বনলতার সামনে আসতো না। অঞ্জনা মজা করে বলতো, কুশাশুড়ির ভয় জামাই আবার বেবাকি না হয়ে যায়। জয়ন্ত হওয়ার বছর চারেকের মাথায় অঞ্জনার শক্ত জ্বর হলো। 3 দিন 3 রাত জমে মানুষে টানাটানি। হাসি মুখে বনলতা রোগীর সেবা করে গেছে। তৃতীয় রাতের শেষে যখন অঞ্জনার জ্বর নেমে গেছে প্রায়, পথ্যিপরায় মুখের লালিমা ধীরে ধীরে ফিরে আসছে, কড়া ওষুধের প্রভাবে তখন অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে অঞ্জনা। বনলতা তখনও পুরোপুরি ঘুমোয়নি। অঞ্জনার মাথার কাছে বসে আছে আর খুব হালকা তন্দ্রা মতো ভাব ক্রমশ তাকে আচ্ছন্ন করে ফেলছে। আচমকা ঘরের ভেজানো দরজায় একটা মৃদু শব্দ শুনে বনলতা আধো ঘুম আধো জাগরণে চটকা ভেঙে গেল। চমকে দরজার দিকে তাকিয়ে লণ্ঠনের আলো আধারিতে সে দেখতে পেল হারান নিঃশব্দে শিকারী বাঘের মতো ঘরে ঢুকল। একটা পাশবিক খিদের আগুন জ্বলছে তার চোখে। অঞ্জনার রুগ্ন ঘুমন্ত শরীরটার দিকে একবার চকিতে তাকিয়ে নিল বনলতা। তারপর ঠোঁটে আঙুল রেখে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলো হারানের কাছে। চাপা গলায় সে বলে উঠল, এখন নয়, তোমার পায়ে পড়ি, মেয়েটাকে ভালো না বাসো, দয়া মায়া তো থাকবে শরীরে নাকি? হারান কিছুক্ষণ আগুনের চোখে তাকিয়ে রইল বনলতার দিকে। তার বিশাল বুকের পাঁজর হাফড়ের মতো ওঠানামা করছিল। তারপর হঠাৎ বনলতাকে একটিও মাত্র শব্দ করতে না দিয়ে ডান হাতে তার মুখ চেপে ধরে অন্ধকার বারান্দায় এক কোণে নিয়ে গেল। পাগলের মতো বনলতার শাড়ি জামা খুলে ফেলতে লাগলো ক্ষুধার্ত হারান মালো। বনলতা বাধা দিতে লাগলো প্রাণপণে, বারবার বলতে লাগলো, আজ নয়, আজ ছেড়ে দাও, মেয়েটার শরীর ভালো হোক, তারপর নয়। আচ্ছা, তুমি কি পশু না রাক্ষস? আজ এমন করো না, পায়ে পড়ি তোমার। মেয়েটার শরীর খারাপ। ইতিমধ্যে বাঁদিকের বুকটা কামড়ে ধরেছে হারান। আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না বনলতা। প্রবল আসলে সে হারানের বিরাট মাথার চুলের গোছা মুঠো করে খামচে ধরল সে। শেষ রাতে প্রচণ্ড মাথা ব্যথায় ঘুম ভেঙে গেল অঞ্জনার। গোটা বাড়িটা নিঃসাড়ে ডুব দিয়ে আছে সুষুপ্তির অতলে। লণ্ঠনের কাঁচটা ঢেকে গেছে ভূমিকালো ধোঁয়ার অন্ধকারে। কাছাকাছি কেউ নেই। মাথার কাছে বনলতা বসেছিল। সেও হয়তো ঘুমিয়ে পড়েছে অন্য কোনো ঘরে গিয়ে।
কিন্তু জয়ন্ত একপাশে ঘুমোচ্ছে মরার মতো। তার অসুস্থ অবস্থায় সেজ কাকিমা একবারের জন্য জয়ন্তকে ছেড়ে অন্যত্র যায়নি সুরমা থাকা সত্ত্বেও। সুরমা ঘরের এক কোণে আবছা অন্ধকারে মাদুর বিছিয়ে শুয়ে আছে। তার অস্পষ্ট ঘুমন্ত দেহটাকে অসুখের চোখে কেমন যেন একটা ঘোলাটে লাগলো অঞ্জনার। দু একবার সুরমা আর বনলতাকে ক্ষীণ গলায় ডাকল। না, বনলতা নেই, সুরমাও নিষ্পন্দ। সদ্য ছেড়ে যাওয়া জ্বরের তারসে দরজা পার হয়ে বারান্দায় এসে দাঁড়ালো অঞ্জনা। রূপলি চাঁদের কলসি চলকে আলোর ছিটে তেঁতুল গাছের পাতা দিয়ে যেন চুইয়ে পড়ছে বারান্দার এক পাশে। অন্ধকারে দাঁড়িয়ে দুটো শরীর দেখতে পেল অঞ্জনা, শুনতে পেল হারানের গোঙানি। অনুভব করল বনলতার হাঁসফাঁসানি। খুব ভোরে স্নান করে রান্না চাপিয়ে দিল অঞ্জনা। বনলতা আশ্চর্য হয়ে গেল। সে ছদ্ম ধমকের সুরে অঞ্জনাকে বলল, এই জ্বর গায়ে কি করছিস অঞ্জু? সবে এত বড় রোগ থেকে উঠেছিস, আবার যদি এদিক ওদিক কিছু একটা হয়ে যায়, জয়ন্তকে কে দেখবে বল? উনুনে একটা কাঠ গুঁজে দিয়ে প্রাণ খোলা হাসি হেসে অঞ্জনা বলল, আরে না গো কাকি, সে তো কালই সেরে গেছে। তাছাড়া জয়ন্তকে দেখার জন্য তুমি তো আছো। হ্যাঁ, আর তোমাকে তো কোনোদিনও রেঁধেই খাওয়াতে পারলাম না, চাকরবাদির হাতেই এতগুলো বছর খেয়ে গেলে। তুমি যাও দেখিনি, এখন আজ আমার হাতের রান্না খাবে, আমি আঁশ মিটিয়ে খাওয়াবো তোমায়। আর এই সুরমাটা যে কোথায় গেল, কাজের সময় একটাকেও হাতের কাছে পাওয়া যায় না। এই সুরমা, কোথায় গেলি রে? লঙ্কা বাটাটা নিয়ে আয় এদিকে। অঞ্জনার সপাট স্বাভাবিক জবাবে হকচকিয়ে গেল বনলতা। কিছুক্ষণ অঞ্জনার দিকে তাকিয়ে থেকে স্নানে গেল সে। গেলরাত হারান বড় বাড়াবাড়ি করেছে। ওই খোলা বারান্দায় যদি কেউ দেখে ফেলত, খুব বাঁচোয়া হয়েছে। সে আজই ফিরে যাবে। জয়ন্ত বড় হচ্ছে, এত ঘন ঘন আসা যাবে না এ বাড়িতে। কিন্তু হারানকে ভয় পায় সে। যেমন পশুর মতো দেহ তার, তেমনি ভয়ঙ্কর দুটো। আর যা সব ঝাড় ফুঁক ফুসমন্তর করে, দেখলেই বুক শুকিয়ে ওঠে। কোনো বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার আগে এগুলো বন্ধ হওয়া উচিত। এবার অঞ্জনা সেজ কাকা এলেই বলতে হবে, হয় তিনি বনলতাকে বার্মায় তার কাছে নিয়ে গিয়ে রাখুন, নয় বাপের বাড়ি দিয়ে আসুন, আর নয়। খুব অন্যমনস্কভাবে নতুন কাপড় পরে নিজের বাক্স প্যাটরা গুছিয়ে নিচ্ছিল বনলতা। এমন সময় তাকে অবাক করে দিয়ে একটা বিরাট বগি থালা ভর্তি করে ঘরে ঢুকলো অঞ্জনা। থালা উপচে পড়ছে ফুলকো ফুলকো লুচি, আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজাই। মেঝের ওপর ফুল কাটা আসন পেতে অঞ্জনা হাসি মুখ করে ডেকে উঠল, কই গো কাকি, এসো। মন্ত্রচালিত মরদেহের মতো অসার ভঙ্গিতে আসনে বসল বনলতা। তার বুকের ভিতরটা আজ কেমন যেন মোচড় দিচ্ছে। সে যে ভয়ে না কষ্টে তা বনলতা কিছুতেই বুঝতে পারছে না। একটা লুচি ছিঁড়ে মুখে দিল বনলতা। শুনতে পেল যে অঞ্জনা আপন মনে বলতে লেগেছে, তোমার অমন রানীর মতো রূপ কাকি, আমার বাড়ি এসে দাসীবাদী সেজেই রইলে। আমার সেবা করেই গেল তোমার জামাই বাড়ি বেড়ানো, তাই না বলো? তখন থেকে কি যাতা বুকছিস অঞ্জু? তোর মাথাটা কি একেবারে গেছে নাকি? আরে ঝাড়ু, সবে জ্বর থেকে উঠেছি কি না। তুমি খাও কাকি, আমি তোমার জল নিয়ে আসি কে। এই কই রে সুরমা, জয়ন্তকে একবার হিসি করিয়ে নিয়ে আয়। আমি আসছি কাকি, তুমি খাও কেমন? হ্যাঁ।
দরজা টেনে দিয়ে অঞ্জনা বেরিয়ে গেল। বনলতার বুকের ভার অনেকটা নেমে গেছে। হালকা মনে লুচি ছিঁড়ে ফুলকপির ঝোলে ডুবিয়ে মুখে দিল। কি ভালো রেঁধেছে মেয়েটা, বড় লক্ষ্মী। কি অন্যায়টাই না সে করেছে অঞ্জনার সাথে। আর নয়, হারানের সাথে হেস্তনেস্ত আজই করে নেবে। খেতে খেতে বনলতার গলাটা হঠাৎ করেই মরুভূমির মতো শুকিয়ে উঠল। একটা শুকনো কাশি বেরিয়ে এলো পেট গুলিয়ে। শ্বাসটা একটু ভারী ভারী লাগছে। অঞ্জনা জল আনতে এত দেরি করছে কেন? না, গলাটা বন্ধ হয়ে আসছে। জলটা নিজেই নিয়ে আসতে হবে। উঠে দাঁড়াতেই মাথা ঘুরে গেল। টলতে টলতে দরজার কাছে গিয়ে সেটা টানতেই এক লাফে বুকের সব রক্ত এক লহমায় বরফে জমে গেল। দরজাটা বাইরে থেকে বন্ধ। জানালার কাছে এসে চিৎকার করতে চাইল বনলতা, কিন্তু চিৎকারের পরিবর্তে একটা ফ্যাঁস ফেঁসে শব্দ বেরিয়ে এলো শুধু। ঠিক তখনই জানালার এক পাশ থেকে ঘাড় কাত করে উকি দিল অঞ্জনা। হাততালি দিয়ে হেসে উঠল। ও কাকি, ভালো হয়েছে না রান্না? তোমার তো খুব খিদে না তোমার? হ্যাঁ, খাও। খুব খিদে তোমার, খাও, পেট পুরে খাও। জানালার শিকগুলো আঁকড়ে ধরতে গেল বনলতা। তার বদলে এক মুঠো হাওয়া হাতে এলো। আকাশ হাতড়াতে হাতড়াতে মেঝের উপর বসে গেল সে। গরুর ঘর থেকে একটা মোটা দড়ি নিয়ে তেঁতুল গাছটার দিকে এগিয়ে গেল অঞ্জনা। রঞ্জনা নিঃশ্বাস বন্ধ করে সুরমার মুখে হারানের সব পাপাচারের গল্প শুনছিল। কথা বলতে বলতেই সুরমার গলা হঠাৎ শেষের দিকে হিস হিস করে উঠল। আমি ওর ধ্বংস দেখব বলেই বসে আছি। তোর বাবা অঞ্জনার মতোই হয়েছে, তেমনই শান্ত, সুন্দর, কত নরম মন। সতী মেয়ের সন্তান কিনা। তবে কানাই কে? মেঝের উপর আছড়ে পড়ল সুরমা। ওরে, হারান রাক্ষস যে আমাকেও ছাড়েনি রে। কানাই সেই পাপেই তৈরি। সন্ধ্যা নেমে এসেছে মেঘ বেয়েই। রাতও ঘন হয়ে এলো। রঞ্জনা আবার শুনতে পাচ্ছে দরজায় কান লাগিয়ে হারান চেঁচাচ্ছে। রঞ্জনা হারানের ঘরে ঢুকে গেল। জয়ন্ত ছুটে আসার আগেই দরজাটা বন্ধ হয়ে গেল ভেতর থেকে। ফুপিয়ে ফুপিয়ে দরজার সামনে বসে জয়ন্ত কাঁদছে। তার পাশে বসে খসখসে হাসি হাসছে সুরমা। শেষ করে দে, সব শেষ করে দে। ঘরের ভিতরে রঞ্জনা হারানের মুখের একেবারে কাছে মুখ এনে দাঁড়ালো। শুধু আগের জন্মের অঞ্জনার মতো দেখতে না রে হারান, সব মনেও আছে আমার। তোমার ছিন্ন মস্তার মূর্তি কানাইকে দিয়ে আমি বিদায় করেছি। নইলে তো তোকে পিষে শেষ করতে পারছিলাম না রে। নে নে নে, কর এবার তুই তুক। হঠাৎ করে জয়ন্তর কান্না আর সুরমার অপ্রকৃতিস্থ হাসি থেমে গেল। তারা দুজনেই কান পেতে শুনতে পেল হারান মালুর গলা থেকে বেরিয়ে আসা চিৎকারটা। আর সেটা কে যেন এক মুহূর্তে বন্ধ করে দিল। বেশ কিছুক্ষণ দাপাদাপি চলল বিছানার উপরে, আর তারপরেই মট করে একটা শব্দ। অন্ধকার তেঁতুল গাছের ডালটা নড়ে উঠল আবার। মনে হলো সেই ঘন বুনট পাতার ভিতরে কে যেন খুব মৃদু গলায় হেসে উঠল পরম পরিতৃপ্তিতে।
আপনারা শুনলেন আমাদের আজকের নিবেদন, লেখক কর্ণশীলের কলমে তুক। গল্পের সূত্রধার এবং কথক আমি অমিত। এছাড়া বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শুভদীপ, অধ্যায়, অনন্যা, দেবস্মিতা, অভ্র, নীল, নম্রতা এবং প্রাহী। আবহ নির্মাণে সায়ন দত্ত। গল্পের প্রচ্ছদ এঁকেছেন সৌমদীপ গুঁই। অ্যানিমেশন ভিএফএক্সে মলয় পাল। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, এবং ভালো লাগলে গল্পটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।